হাতে তালিকা নিয়ে এএসপি সামিয়া রহমান তার বোন নীলুফা এর বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন। তিনি প্রিডেড গোলাপি সালোয়ার কামিজ, পায়ে ছিল সাধারণ জুতা, আর চেহারায় ছিল সরলতা। কোনো বডিগার্ড ছিল না। তিনি যেন এক সাধারণ বোনের মতো বাজারে এসেছিলেন। তাকে দেখেও আশেপাশের দোকানিরাও চিনতে পারল না যে কে এসেছেন। তখনই তার চোখ সরাসরি সেই পুরনো কাপড়ের দোকানে পড়ল। সেখানে তিনি আরও কয়েকবার নিরাপত্তা ছাড়া চুপি চুপি এসেছিলেন। এসপি সামিয়া ধীরে ধীরে দোকানে প্রবেশ করলেন। দোকানটি বড় ছিল না, কিন্তু চারদিকে রং বেরঙের শাড়ির থান সাজানো ছিল। কাউন্টারে মালিক হিসাব কিতাবে ব্যস্ত ছিলেন এবং প্রায় 20 বছরের একটি ছেলে গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিলেন। সামিয়াকে আসতে দেখে কেউ বিশেষ মনোযোগ দিল না। সবার মনে হলো কোনো সাধারণ গ্রাহক হবেন। তিনি কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ালেন এবং ছেলেটিকে বললেন, ভাইয়া, আমার বোনের বিয়ে, ওর জন্য খুব ভালো একটা শাড়ি চাই, কিছু ভালো ডিজাইন দেখান। ছেলেটি অনিচ্ছার সাথে কয়েকটি শাড়ি কাউন্টারে ছড়িয়ে দিল। সামিয়া এক একটি শাড়ি তুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তার কখনো রং পছন্দ হচ্ছিল না, তো কখনো বর্ডার। তিনি একটি শাড়ি দেখে বললেন, এই রংটা খুব হালকা, নীলুফা এর উপরে মানাবে না, এর বর্ডার খুব পাতলা, বিয়ের জন্য মানাবে না। তারপর সামিয়া আরো একটি শাড়ি উল্টে বললেন, আরে এটা তো বেশি ঝলমলে, কনেকে কিছুটা শান্ত স্বভাবের দেখতে হওয়া উচিত। এভাবে কখন আধ ঘন্টা কেটে গেল তা কেউ জানতে পারল না। দোকানে গ্রাহকদের ভিড় বাড়তে শুরু করেছিল। ছেলেটির মুখে এবার স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছিল। অন্যদিকে মদন সাহাও তার মোটা চশমার পিছন থেকে বারবার সামিয়াকে দেখছিলেন। তারপর তিনি কিছুটা রুক্ষভাবে বললেন, সব একটার চেয়ে আরো একটা ভালো জিনিস আছে ম্যাডাম জি, এগুলোর মধ্যে থেকেই এটা নিন। কিন্তু সামিয়ার মন মানছিল না। তার কাছে শুধু এটা একটা শাড়ি ছিল না, এটা ছিল তার বোনের জন্য ভালোবাসা, তার আদর। তিনি শান্ত স্বরে জবাব দিলেন, আমার কোনো তাড়াহুড়ো নেই ভাই সাহ, আমার বোনের বিয়ের ব্যাপার, সবচেয়ে ভালোটাই চাই। তখন মদন শাহ ধীরে ধীরে ছেলেটিকে ইশারা করলেন। ছেলেটি বিড়বিড় করতে করতে গুদামের দিকে গেলেন এবং কিছুক্ষণ পর নতুন বান্ডিল তুলে নিয়ে এসে কাউন্টারে রাখলো। এবার কাউন্টার শাড়িতে ভরে গেল। সামিয়া এক একটি শাড়ি খুলে দেখতে লাগলেন, আর মদন সাহার রাগ বাড়তে থাকলো। ছেলেটি আস্তে করে তার মালিকের কানে ফিসফিস করে বলল, আধ ঘন্টা করে মাথা খারাপ করে রেখেছে, একটা শাড়িও তো পছন্দ হচ্ছে না। সামিয়া তার সব কথা শুনতে পেলেন। এক মুহূর্তের জন্য তার খারাপ লাগলো। তিনি চাইলে 1 মিনিটের মধ্যে ওই দোকানে তালা লাগিয়ে দিতে পারতেন, কিন্তু আজ তিনি তার ক্ষমতার ব্যবহার করতে চাইলেন না। তিনি ছেলেটির কথা উপেক্ষা করলেন। তারপর প্রায় 1 ঘন্টা মাথা ঘামানোর পর তার চোখ সেটির উপরে পড়ল। একটি গভীর মেরুন রঙের শাড়ি, যার উপর সোনা সুতো দিয়ে চওড়া বর্ডার তৈরি করা হয়েছিল এবং পুরো শাড়িতে সূক্ষ্ম কাজ ছিল। শাড়িটি যেন নীলুফা এর জন্যই তৈরি করা হয়েছিল। সামিয়া এর মুখে অবশেষে একটি সন্তুষ্টির হাসি এলো এবং তিনি শাড়িটি হাতে নিয়ে বললেন, হ্যাঁ এটাই চাই, এটাই প্যাক করে দিন। মদন শাহ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন কোনো বড় বিপদ কেটে গেছে। ছেলেটি দ্রুত শাড়িটি ভাঁজ করে একটি চকচকে প্যাকেটে ভরে দিল। সামিয়া ব্যাগ থেকে টাকা বের করে দিলেন এবং প্যাকেটটি হাতে নিলেন। তার মনে একটা আনন্দ ছিল, একটা স্বস্তি ছিল যে তিনি তার বোনের জন্য সবচেয়ে ভালো জিনিসটা বেছে নিয়েছেন। তিনি দোকান থেকে বের হওয়ার জন্য ঘুরতেই তার নজর প্যাকেটের এক কোণে থেকে উকি মারা একটি সুতার উপর পড়ল, যা কিছুটা গোলমেলে ছিল। তিনি থামলেন, প্যাকেট খুললেন এবং শাড়িটি আবার বাইরে বের করলেন। তার স্পন্দন বেড়ে গেল। শাড়ির বর্ডারে এক জায়গায় সুতো ছেঁড়া ছিল এবং খুলে ঝুলেছিল। তিনি আলতো করে সেটি টানতেই এমব্রয়ডারি পুরো সেলাইটি খুলে যেতে লাগলো। এটি একটি ত্রুটিপূর্ণ জিনিস ছিল। সামিয়ার মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিরে কাউন্টারে গেলেন। তিনি মদন সাহাকে দেখিয়ে বললেন, ভাইয়া এটা দেখুন, সুতো ছেঁড়া আছে, এটা তো পুরো খুলে যাবে। মদন সাহা এক নজর শাড়ির দিকে তাকালেন এবং তারপর খুব উদাসীনভাবে বললেন, আরে ম্যাডাম, এত ছোটখাটো তো চলে, আপনি নিয়ে যান, দর্জির কাছ থেকে ঠিক করিয়ে নেবেন, কিছু হবে না। সামিয়ার রাগ এবার বাড়তে শুরু করেছিল। তার কণ্ঠস্বর কিছুটা কঠোর হলো। তিনি মদন সাহাকে বললেন, চলে কিভাবে? আমি এত টাকা দিচ্ছি, বিনামূল্যে তো নিচ্ছি না, আমার ঠিক শাড়ি চাই। মদন সাহাও রেগে গেলেন এবং কঠোর স্বরে বললেন, দেখুন ম্যাডাম, বারবার তো আর বদলানো যায় না, আপনি নিজেই দেখে পছন্দ করেছেন, এখন এতে আমাদের কি দোষ আছে? কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটিও হেসে বলল, আরে ম্যাডাম, আপনি তো সব পরীক্ষা করেই নিয়েছেন, তাই না? আর এখন নাটক করছেন কেন? এই কথা শুনে সামিয়ার আত্মসম্মানে আঘাত লাগলো। তিনি একজন অফিসার ছিলেন, কিন্তু তার আগে একজন গ্রাহক ছিলেন। একজন গ্রাহকের সাথে এমন ব্যবহার তার কাছে সহ্য হচ্ছিল না। তিনি দৃঢ়তার সাথে বললেন, সঠিক শাড়ি দিন, না হলে আমার টাকা ফেরত দিন। মদন সাহা চোখ রাঙালেন এবং বললেন,
টাকা পয়সা ফেরত হবে না, এখানে বেশি নাটক করবেন না। ততক্ষণে দোকানে দাঁড়িয়ে থাকা বাকি গ্রাহকরা তামাশা দেখতে লাগলেন। ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। দোকানের ভেতরে পরিবেশ গরম হয়ে উঠেছিল। সামিয়া গলা উঁচু করে বললেন, দোকানদারি এভাবে চলে না। আমি পুরো টাকা দিয়েছি, হয় সঠিক কাপড় দিন, না হয় টাকা ফেরত দিন। মদন সাহা চিৎকার করে বললেন, কেন নিজেকে খুব বড় অফিসার মনে করেন নাকি? আপনার মতো লোক আসে এখানে, যান পালান এখান থেকে। এই কথা শুনে সামিয়ার রাগে শাড়ির প্যাকেটটা কাউন্টারে আছাড় মারলেন। ভিড় এবার আরো বেড়ে গিয়েছিল। ছেলেটি পিছন থেকে আরো একটি তীর ছুড়ল। এবার শুরু হলো এদের নাটক। সামিয়া তার দিকে ঘুরে তাকালেন। তার চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চুপ করিয়ে দিত। কিন্তু এখানে কেউ তাকে চিনতে পারল না। মদন শাহ রাগে পকেট থেকে মোবাইল বের করলেন এবং চিৎকার করে বললেন, বেশি গোলমাল করবেন না, না হলে এক্ষুনি কিন্তু পুলিশকে ফোন করছি। ওরা আপনাকে বোঝাবে দাপট কি করে দেখায়। সামিয়ার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি এলো। হ্যাঁ, ফোন করুন, পুলিশকে ডাকুন, আমরাও তো দেখি আপনার পুলিশ কি করে। মদন শাহ সঙ্গে সঙ্গে থানার নাম্বার মেলালেন এবং স্পিকার দিয়ে বললেন, হ্যালো হাবিলদার সাহেব, মদন শাড়ি ভান্ডার থেকে বলছি। এখানে এক মহিলা অকারণে ঝগড়া করছে, দোকানে গোলমাল করছে, তাড়াতাড়ি কাউকে পাঠান তো। ফোন করার সঙ্গে সঙ্গে ভিড়ের ফিসফিসানি আরো বেড়ে গেল। আরে ইনি তো পুলিশই ডেকে নিলেন। সামিয়া কিছু বললেন না। তিনি পাশে থাকা একটি পুরনো লোহার চেয়ার তুললেন এবং দোকানের গেটে গিয়ে বসে পড়লেন। তিনি আকাশের দিক তাকালেন এবং এক মুহূর্তের জন্য তার নীলুফা এর মুখ মনে পড়ল, তার বিয়ের স্বপ্ন মনে পড়ল। কিন্তু এখন এটা শুধু একটা শাড়ির কথা ছিল না, এটা তার আত্মসম্মানের লড়াই হয়ে উঠেছিল। তিনি পিছু হাঁটতে পারতেন না। তিনি সেই চেয়ারে শান্তভাবে বসেছিলেন, যেন কোনো ঝড়ের আসার অপেক্ষা করছেন। মনে একটা ভরসা ছিল। তিনি নিজেকে বললেন, কোনো ব্যাপার না, পুলিশ আসবে, আমাকে চিনে নেবে এবং এই ঝামেলা 1 মিনিটে শেষ হয়ে যাবে। আসল কথা, তিনি এই জেলার এএসপি সামিয়া ছিলেন। প্রতিটি থানাদার, প্রতিটি দারোগা তাকে চিনতেন। পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে সালাম করত। কিন্তু হয়তো ভাগ্য আজ তার পরীক্ষা নিতে চেয়েছিল। 10 মিনিট পর পুলিশের একটি পুরনো জিপ ধুলো উড়িয়ে দোকানের সামনে এসে থামলো। জিপ থেকে দারোগা মফিজুল হক এবং 2 কনস্টেবল নামলেন। দারোগা মফিজুল হকের ভুঁড়ি বাইরে বেরিয়েছিল এবং মুখে ছিল এক অদ্ভুত দিমাগ। বীর তাদের দেখে পাশে সরে গেল। মদন শাহ দৌড়ে দারোগা মফিজুল হকের কাছে গেলেন। তিনি সামিয়া এর দিকে ইশারা করে বললেন, সাহেব, এই সেই মহিলা অকারণে ঝগড়া করছে, আমাদের দোকানের পরিবেশ নষ্ট করছে। দারোগা মফিজুল হক কোনো প্রশ্ন না করেই সামিয়া এর ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণাভাবে দৃষ্টিতে দেখলেন। সামিয়া তখনও চেয়ারে বসেছিলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে একটা আশাও ছিল যে এবার সব ঠিক হয়ে যাবে। তখনই দারোগা মফিজুল হক গর্জন করে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কি তামাশা লাগিয়ে রেখেছো? সামিয়া শান্তভাবে জবাব দিলেন, ভদ্রভাবে কথা বলুন। তারপর তিনি বললেন, আমি সামিয়া রহমান। দারোগা মফিজুল হক অহংকার করে বললেন, সামিয়া রহমান তো কি হয়েছে, কোনো রানীর বংশধর নাকি? দারোগা মফিজুল হক মাঝপথেই তার কথা কেটে দিলেন, তোমার কি দোকানে গোলমাল করার লাইসেন্স আছে? সামিয়া একটি গভীর নিঃশ্বাস নিলেন। হয়তো তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। দারোগা মফিজুল হক জোরে হাসলেন, হা হা, জানি। এখন সবার মা সাজবে তুমি? বেশি দিমাগ দেখিও না, সোজা থানায় চলো, সেখানে তোমার সব দিমাগ বের করছি। এক কনস্টেবল এগিয়ে এসে সামিয়া এর হাত ধরতে গেল। সামিয়া তার দিকে ঘুরে তাকানোর সাথে সাথে এক মুহূর্তের জন্য ইতস্ত করলো। এটা দেখে ভিড়ে দাঁড়ানো মহিলারা ফিসফিস করতে লাগলেন এবং বললেন, এ তো ভালো ঘরের মেয়ে, কিন্তু খুব ঝগড়ুটে। তখন মদন শাহ দারোগা মফিজুল হকের কাঁধ ধরে ধীরে ধীরে দোকানের ভেতরে নিয়ে গেলেন। কাউন্টারের পিছনে নিয়ে গিয়ে তিনি তার পকেট থেকে কিছু নোট বের করলেন এবং দারোগা মফিজুল হকের পকেটে গুজে দিলেন, সাহেব, ওকে এখান থেকে তুলে নিয়ে যান। তিনি ফিসফিস করে বললেন, ও আমাদের ব্যবসা নষ্ট করছে, যা খরচ হবে আমি দেখে নেব। দারোগা মফিজুল হক নোটগুলোর দিকে একবার তাকালেন। তার ঠোঁটে একটি হীন হাসি এলো। ঘুষের গরম তার অহংকারকে আরো বাড়িয়ে দিল। তিনি ভিড়ের দিকে দেখতে দেখতে বাইরে এলেন। সামিয়া তখনও সেই চেয়ারে বসেছিলেন। তিনি ভাবছিলেন, এতক্ষণে তো আমাকে চিনে নিয়েছে, এবার এই নাটক শেষ হবে। তিনি দারোগা মফিজুল হক সিপাহীকে ইশারা করলেন। এবার 2 কনস্টেবল এগিয়ে এসে সামিয়া এর হাত শক্ত করে ধরল। সামিয়া চমকে গেল, এটা কি অভদ্রতা, আমার কথা তো শোনো। দারোগা মফিজুল হক সিটি বাজাতে বাজাতে সিপাহীর দিকে ইশারা করলেন এবং বললেন, অনেক কথা বলেছো তুমি, এবার থানায় চলো, সেখানেই জানা যাবে কে কত বড় অফিসার। ভিড় থেকে কেউ টিপ্পিনি কাটলো, দেখো দেখো, বড় ম্যাডাম সাজতে এসেছিল, এখন হাজতে আটা পেশাই করবে। মদন শাহ দূরে দাঁড়িয়ে নিজের গোফে তা দিচ্ছিলেন আর হাসছিলেন। এসপি সামিয়া এর চোখে আগুন জ্বলছিল। তিনি সেই সময় তার কণ্ঠস্বর চেয়েও ভারী ছিল। আইনের রক্ষকদের সেই হাত যা আজ একজন নিরপরাধকে ধরেছিল,
তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি জানতেন যদি তিনি এখানে নিজের পরিচয় দেন তবে হয়তো এই লোকেরা বিশ্বাস করবে না এবং ঝামেলা আরও বাড়বে। জিপের দরজা খোলা হলো। কনস্টেবলরা প্রায় ধাক্কা দিতে দিতে তাকে ভেতরে বসিয়ে দিল। জিপের দরজা বন্ধ হলো এবং তার ইজ্জত, তার পথ, সবকিছু সেই বন্ধ দরজার পেছনে বন্দী হয়ে গেল। গাড়ি যখন গলি থেকে বাইরে বের হলো, মদন সাহা স্বস্তির নিঃশ্বাস নিলেন এবং তার দোকানের শাটার নামিয়ে নিলেন। ব্যবসা আবার নিজের গতি ধরবে। কিন্তু এসপি সামিয়া এর ইজ্জতকে থানার রাস্তা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের জিপ ধুলো উড়িয়ে থানার গেটে এসে থামল। এখানে বাজারে ভিড় ছিল না, শুধু কিছু অপরাধী আত্মীয় এবং পুলিশেরা ছিল। পরিবেশ এক অদ্ভুত ভিন্নতা এবং নীরবতায় ছিল। দারোগা মফিজুল হক জিপ থেকে নামলেন এবং একটি সিগারেট ধরিয়ে টান দিতে লাগলেন। কনস্টেবল জিপের দরজা খুলে সামিয়াকে টেনে বের করল, কিন্তু সামিয়া ছিলেন কেবল চুপ। কোনো তর্ক নয়, কোনো অনুনয় নয়। তার সোজা নজর ছিল দারোগা মফিজুল হক এর মুখের উপর। কিন্তু ঘুষ এবং অহংকারে ডুবে থাকা সেই দারোগা মফিজুল হক এর কিছুই মাথায় ঢুকছিল না। দারোগা মফিজুল হক তাকে ধাক্কা দিতে দিতে বললেন, নিয়ে চলো থানার ভেতরে। থানার ভেতরে একজন হেড কনস্টেবল ফাইল উল্টাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সাহেব, এই কোন মেয়ে? দারোগা মফিজুল হক গর্বের সাথে বললেন, এ খুব বড় তোপ সেজে ঘুরে বেড়াচ্ছিল, এক দোকানদারের সাথে ঝগড়া করছিল। এরকম লোকেরাই শহরে দাঙ্গা করায়। একে হাজতে ভরে দাও, সব গরম বেরিয়ে যাবে। সামিয়া শেষবারের মতো চেষ্টা করলেন, আমি সামিয়া রহমান। হেড কনস্টেবল মাঝপথেই থামিয়ে দিলেন, নাম ঠিকানা পরে কাগজে লিখে নেব ম্যাডাম, আগে তো ভেতরে চলুন। এক কনস্টেবল লোহার একটি ভারী গেট খুলল এবং তাকে হাজতে ঢুকে দিল। ভেতরে স্যাঁতস্যাঁতে হাজত, দেয়াল থেকে পাতলা স্তর খসে পড়ছিল এবং বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ ছিল। এক কোণে ভাঙ্গা চৌকি পড়েছিল। সামিয়া একটি গভীর নিঃশ্বাস নিলেন। এই সেই হাজত যার পরিদর্শন তিনি কিছুদিন আগেই করেছিলেন। আজ তিনি নিজেই এখানে একজন বন্দী হয়ে দাঁড়িয়েছে। দারোগা মফিজুল হক বাইরে থেকে তালা লাগালেন এবং জোরে হাসলেন আর বললেন, এখন হন অফিসার আর রানী, আমি তো গেলাম। হাজতের সেই দেয়ালগুলিতে সামিয়ার মুখের ছায়া কাঁপছিল এবং তিনি মনে মনে ভাবছিলেন, কত নিচে নেমেছে এই লোকেরা, এদের শাস্তি আমি অবশ্যই দেব। এ কেমন ইনসাফ, যা সত্যি আর মিথ্যাকে পার্থক্য করতে পারে না। তিনি এইসব ভাবছিলেন, তখনই সেই থানার হাজতের বাইরে কাঠের একটি পুরনো চেয়ারে অন্য একজন দারোগা বসেছিলেন। তার নাম ছিল আসলাম খান। বয়স বেশি ছিল না, কিন্তু তিনি নিজের কাজে খুবই সৎ এবং তীক্ষ্ণ বলে পরিচিত ছিলেন। তিনি একটি মামলার ফাইল দেখছিলেন যখন তার জিপের আসার গেট খোলা এবং তালাবন্ধ হওয়ার আওয়াজ কানে এলো। আসলাম খান মাথা তুলে তাকালেন। তার চোখ হাজতের ভিতরের পিছনে গেল। ভেতরে লাল সালোয়ার কামিজ পরা এক মহিলা চুপচাপ মেঝেতে বসেছিলেন, কিন্তু তার মুখে কোনো ভয় বা কোনো অস্থিরতা ছিল না। সেই একই শান্তি, সেই একই তেজ, সেই একই ব্যক্তিত্ব যা তিনি হুবাহু জেলার বড় মিটিংয়ে দেখেছিলেন। তিনি তার ফাইল বন্ধ করলেন। একটি অদ্ভুত অস্থিরতা তাকে হাজতের দিকে টেনে নিয়ে গেল। তিনি কাছে গিয়ে হাজতের ছোট ঝরকা থেকে ভেতরে উকি দিলেন। এক সেকেন্ডের জন্য তার কপাল কুঁচকে গেল। আরে, এ তো! তার মুখ থেকে শুধু এইটুকু কথা বের হলো। তিনি পাশে দাঁড়ানো এক কনস্টেবলকে ইশারা করলেন, এ কে? কোন মামলায় ধরে এনেছো? কনস্টেবল হেসে পুরো গল্প বলল, সাহেব, এক দোকানদারের সঙ্গে ঝগড়া করছিল, দারোগা মফিজুল হক সাহেব ধরে এনেছে। বলেছেন খুব বড় অফিসার সেজেছিল। আসলাম তার কথায় মনোযোগ দিলেন না। তার চোখ সরাসরি ভেতরে দেখছিল। তখনই হাজতে বসা সামিয়াও তার দিকে চোখ তুলে তাকালেন। এক মুহূর্তের জন্য দুজন দুজনের চোখাচোখি হলো এবং পরের মুহূর্তে আসলামের রক্ত শুকিয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে কত বড় বিপর্যয় এসেছে। ইনি কোনো সাধারণ মহিলা নন, ইনি পুরো জেলার এসপি সামিয়া রহমান। তিনি কনস্টেবলের উপর গর্জন করে বললেন, এটা কোনো মজা নয়, গেট খোলো জলদি। কনস্টেবল ঘাবড়ে গেল এবং বলল, কিন্তু দারোগা মফিজুল হক সাহেব তো বারণ করেছেন। আসলামের আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনি হলো, আমি বললাম গেট খোল। উনি পুরো জেলার এসপি সামিয়া রহমান। তোমার মতো 50 জন দারোগা মফিজুল হক মিলেও এনার একটি চুল বাঁকাও করতে পারবে না। এই কথা শুনে কনস্টেবলের হাত পা কাঁপতে লাগলো। সে কাঁপতে কাঁপতে চাবি বের করলো এবং তালাতে লাগালো। তালা খুললো এবং দরজা সরে গেল। আসলাম শিকের উপর দাঁড়ানো এসপি সামিয়াকে পুরো শক্তি দিয়ে সেলুট করলেন। তার কণ্ঠে ছিল লজ্জা এবং সম্মান দুটোই। ম্যাডাম, মাফ করবেন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি এখনই এই ভুলের ক্ষতিপূরণ করছি। হাজতের সেই দেয়ালগুলো যা কিছুক্ষণ আগে সামিয়া এর পরিচয় মুছে দিচ্ছিল, এখন সত্যকে পূর্ণ সম্মান সহকারে বাইরে আসতে দেখেছিল। হাজতের তালা খুলতেই এসপি সামিয়া রহমান বাইরে এলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে একটি বড় ঝড় লুকিয়েছিল। আসলাম সেই দুই কনস্টেবল এবং হেড কনস্টেবলকে জমিনে তিরস্কার করলেন। কিছুক্ষণের মধ্যেই এই খবর থানার বাইরে পৌঁছে গেল।
যে হাজতে বন্দী মহিলা কোনো সাধারণ মহিলা নন, বরং পুরো জেলার এএসপি সামিয়া রহমান। দারোগা মফিজুল হক এর হোশ উড়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপাল থেকে ঘামের ফোঁটা দেখা গেল। এতক্ষণে তিনি বাহাদুরি এবং দাপট দেখাচ্ছিলেন, কিন্তু এবার তার পা কাঁপছিল। তিনি পাগলের মতো থানার দিকে দৌড়ালেন। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার পা পিছলে যাচ্ছিল, তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। থানার দরজা খুলতেই সবাই সামনে দাঁড়িয়েছিল। হাজত খুলে গেছে, এএসপি সামিয়া রহমান বাইরে চলে এসেছেন। চারদিকে পুলিশেরা নীরবে দাঁড়িয়ে আছেন, যেন কোনো অপরাধের সাক্ষী। দারোগা মফিজুল হক সামিয়াকে দেখেই তার চোখে ভয় নেমে এলো। তিনি দৌড়ে তার পায়ে লুটিয়ে পড়লেন। মাফ করে দিন ম্যাডাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আপনি চাইলে যে কোনো শাস্তি দিন, আমি তা সহ্য করে নেব। শুধু আমার উপর একটু দয়া করুন। তার কণ্ঠস্বর কাঁপছিল, হাত জোর করে অনুনয় করছিল। পুরো থানায় শুধু কান্নার আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল, কিন্তু সামিয়া এর মুখ শান্ত ছিল। তার চোখে রাগ নয়, বরং এক ঠান্ডা শক্তি ছিল, সেই শক্তি যা অপরাধীদের গলিয়ে দেয়। তিনি ধীরে ধীরে পা পিছিয়ে নিলেন, তার দিকে তাকালেন এবং কঠোর স্বরে বললেন, তুমি ভাবছো যে অনুনয় করলে তোমার ভুল মাফ হয়ে যাবে? মনে রাখবে, এই চেয়ার কোনো দরদাম নয় যা ঘুষ আর ভয় দিয়ে বেঁচে যাবে। এটা দায়িত্ব, আর তুমি সেই দায়িত্বটাকে টাকা আর মিথ্যার অহংকারের নিচে পিষে দিয়েছ। দারোগা মফিজুল হক কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম দয়া করুন, আমার পরিবার বাচ্চারা সব না খেয়ে মারা যাবে। আমি আমার স্ত্রীর কসম খাচ্ছি আর কখনো এমন ভুল করব না। সামিয়া মাঝপথেই তার কথা থামিয়ে দিলেন। তার আওয়াজ পুরো থানায় গর্জন এর মতো প্রতিধ্বনি হলো। বাস, এখন তোমার এই নাটক আমার আর শুনতে হবে না। তুমি সাধারণ মহিলা ভেবে যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো, সেইভাবে তুমি না জানি কতজনের সাথে এমন কাজ করেছো। তুমি ক্ষমার যোগ্য নও। আজ থেকে তুমি বরখাস্ত। এএসপি সামিয়া রহমানের এই কথা শোনা মাত্র পুরো থানা নিস্তব্ধতায় ডুবে গেল। দারোগা মফিজুল হক সেখানেই মেঝেতে পড়ে গেলেন, মাথা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু এবার তার কাছে কোনো যুক্তি অবশিষ্ট ছিল না। আসলাম সঙ্গে সঙ্গে রিপোর্ট বের করলেন, সাসপেন্ডেশন আদেশ লিখলেন এবং সেই দারোগা মফিজুল হককে ওখানেই উপস্থিত পুলিশের জিপে বসিয়ে লাইনে হাজির করিয়ে দিলেন। এবার তার অহংকার ধুলায় মিশে গেল। পরের দিনই সেই কাপড়ের দোকানে মদন সাহাকে নোটিশ পাঠানো হলো। গ্রাহকের সাথে প্রতারণা, মিথ্যা মামলা দায়ের এবং প্রশাসনের কাজে বাধা দেওয়া। তার দোকানের লাইসেন্স বাতিল করার প্রতিক্রিয়া শুরু হলো। রাত অনেক হয়েছিল, কিন্তু সামিয়া রহমান এক মুহূর্তে বিশ্রাম নিলেন না। তিনি ওয়াশরুমে গিয়ে তার পোশাক ঠিক করলেন, মুখে জল ছেটালেন। সেই ব্যথা, সেই অপমান, সবকিছু তিনি তার ভেতরে চেপে রাখলেন। এক কনস্টেবল বলল, ম্যাডাম সরকারি গাড়ি পাঠিয়ে দেই? সামিয়া মাথা নেড়ে দিলেন, না, আমি আমার গাড়ি নিয়েই যাব। তিনি আবার অফিসার নয়, শুধু একজন বোন হতে চেয়েছিলেন। থানা থেকে বাইরে বেরিয়ে যখন পুরনো গাড়িতে বসলেন, তখন তার চোখে জল এলো, কিন্তু তিনি সেগুলো ঝরতে দিলেন না। কিছু ঘন্টার পর তার গাড়ি বাড়ির গেটের সামনে থামলো। বিয়ে বাড়িতে সানাইয়ের প্রতিধ্বনি ছিল, চারদিকে হাসি ঠাট্টা, নাচ গান এবং অতিথিদের ভিড়। নীলুফা তার বান্ধবীদের সাথে ঘেরা ছিল এবং তার মুখে কনে হওয়ার একটি অন্যান্য দীপ্ত ছিল। সেই দীপ্তির মাঝে তার চোখে বরাবর তার বড় বোন সামিয়াকে খুঁজছিল। সামিয়া সেখানেই ছিলেন, প্রতিটি অনুষ্ঠানে নীলুফার পাশে দাঁড়িয়ে। কখনো তার ওড়না ঠিক করে দিচ্ছিলেন, কখনো তাকে খেলিয়ে হাসিয়ে দিচ্ছিলেন। মুখে একটি শান্ত এবং মিষ্টি হাসি ছিল, যেন গতরাতে কিছুই ঘটেনি। তিনি নীলুফাকে সেই মেরুন রঙিন শাড়িটি দিলেন। সেই সময় নীলুফা এর চোখে আনন্দ ভরে গেল। দিদি, এটা কত সুন্দর, তুমি আমার জন্য সবচেয়ে ভালো জিনিসটা বেছে নিয়েছো। সামিয়া শুধু হাসলেন, তার হাত ধরলেন এবং বললেন, আমি তোর জন্য তো জানও দিয়ে দিতে পারি। কিন্তু সেই হাসির পিছনে একটি গভীর সমুদ্র লুকিয়ে ছিল। গতরাতে যা ঘটেছিল তা কোনো দুঃস্বপ্নের মতো বারবার তার মনে আসছিল। হাজতের সেই স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ, দারোগা মফিজুল হকের সেই হীন হাসি, মদন শাহর সেই অহংকারী মুখ এবং ভিড়ের সেই বিদে যাওয়া দৃষ্টি, সবকিছু তার আত্মার উপর কোনো ক্ষতের মতো টাক্কা ছিল। তিনি সেই অপমানের ঘুঁট পান করছিলেন ঠিকই, কিন্তু তার গলায় আটকে ছিল। তিনি হাসছিলেন, কিন্তু তার মন ছিল অস্থির। তিনি ভাবছিলেন, দারোগা মফিজুল হককে কি ক্ষমা করে দেওয়া উচিত ছিল? শেষে তো সে তার পরিবার বাচ্চার কসম খেয়েছিল যে আজ থেকে আর এমন কাজ করবে না। তার চোখে ভয়ের চেয়ে নিজের ঘরের চিন্তা বেশি ঝলকাচ্ছিল। সামিয়ার মনে বারবার প্রশ্ন উঠছিল, আমি কি ঠিক করলাম না ভুল? তার আত্মা জানতো যে উর্দির অপমান সহ্য করা যায় না। কিন্তু তখনই তার থানার শেষ দৃশ্য মনে পড়ল। যখন দারোগা মফিজুল হককে সাসপেন্ড করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মুখে এমন একটি হাসি ছিল যে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তার চোখ ইশারা করছিল যে তোমাকে দেখে নেব। তার ভেতরে কোনো ভয় ছিল না, তার চোখ শূন্যে স্থির হয়ে গেল। তিনি তার চোখে ভয় দেখতে পেয়েছিলেন। তখনই নীলুফা ধীরে ধীরে তার হাত নাড়ালো এবং হেসে বলল, দিদি, তুমি কোথায় হারিয়ে গেলে? তার কণ্ঠস্বর সামিয়া এর চিন্তাকে ভেঙে দিল।
সামিয়া চমকে বাস্তবে ফিরলেন। কোথাও না তারও শুধু দেখেছি আমার পুতুলটা আজ কত সুন্দর লাগছে। তিনি খুব যত্ন সহকারে কথাটি এড়িয়ে গেলেন। তিনি তার বোনের জীবনের সবচেয়ে বড় দিনের কোনো ধরনের তিক্ততা চাননি। দিদি, কাল তুমি এত দেরি করে এলে কেন? আর মা বলেছিলেন তোমার ফোনও লাগছিল না। সব ঠিক আছে তো? নীলুফা এর চোখে চিন্তা স্পষ্ট ছিল। সামিয়া একটি গভীর নিঃশ্বাস নিলেন। তিনি তার ছোট বোনের কাছে মিথ্যা বলতে চাননি, কিন্তু সত্য বলাটাও এখন সঠিক সময় ছিল না। হ্যাঁ, সব ঠিক আছে, শুধু একটা জরুরি অফিসিয়াল কাজে ফেসে গিয়েছিলাম। কিন্তু দেখো, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। তোর শাড়ি নিয়ে এসেছি। রাতে যখন সবাই সঙ্গীত ও নাচে মগ্ন ছিল, সামিয়া একা ছাদে চলে গেলেন। ঠান্ডা বাতাসের মধ্যে তিনি আসলামকে ফোন করলেন এবং বললেন, আমার দারোগা মফিজুল হক এবং দোকানদার মদন শাহ এর পুরো তথ্য চাই। আসলাম আশ্বাস দিলেন, সকাল পর্যন্ত রিপোর্ট দিয়ে দেব ম্যাডাম। পরের দিন হলুদ সন্ধ্যার মধ্যেই ফোন এলো। আসলাম জানালেন, মদন শাহ এর অনেক প্রতারণার মামলা চাপা দেওয়া হয়েছে এবং দারোগা মফিজুল হক এমপি রশিদ খানের বিশেষ লোক। অবৈধ মদ, জমি দখল, চাঁদাবাজি সব তারই জন্য করত। সামিয়া সব মিলিয়ে নিলেন তো মদন শাহ তারই নেটওয়ার্কের অংশ। সন্ধ্যা হতেই বরযাত্রীর আনন্দ হঠাৎ অন্ধকারে ছেয়ে গেল। একটি জিপ থেকে কিছু গুন্ডা নামলো এবং প্যান্ডেলের বাইরে ভয়ের ঝড় নেমে এলো। তাদের নেতা ফারুক চিৎকার করে বিয়ে থামাতে বলল। থামাও এই বিয়ে। তার কণ্ঠে এত তিক্ততা ছিল যে গান বাজনার সঙ্গে সঙ্গে থেমে গেল। পুরো প্যান্ডেল নিস্তব্ধতায় নেমে এলো। সে সবার সামনে নীলুফার বিরুদ্ধে অভিযোগ করলো যে সে তার ভাই টিপু এর কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, আর এখন সে টাকা না ফিরিয়ে বিয়ে করে পালাতে চাইছে। বরের বাড়ির লোকেরা স্তব্ধ হয়ে গেল এবং অতিথিরা ফিসফিস করতে লাগলো। নীলুফা, যার উপর কিছুক্ষণ আগেও আনন্দের ফুল বর্ষণ হচ্ছিল, এবার তার উপর মিথ্যে অভিযোগের কাদা ছিটানো হচ্ছিল। সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সামিয়ার রক্ত গরম হয়ে উঠল। তিনি জানতেন যে এটা রশিদের একটি নিকৃষ্ট চাল, তাকে এবং তার পরিবারকে বদনাম করার একটি কৌশল। তিনি একটি সিংহের মতো এগিয়ে গেলেন। তার চোখে না কোনো ভয় ছিল, না কোনো অস্থিরতা, শুধু একটি শীতল রাগ ছিল। কি প্রমাণ আছে তোমার কাছে? তার কণ্ঠস্বর তখন শান্ত ছিল, কিন্তু এত ধারালো ছিল যে ফারুকও এক মুহূর্তের জন্য থমকে গেল। ফারুক কিছু নকল স্টাম্পের পেপার হাওয়ায় নাড়ালেন। সামিয়া এক নজরেই চিনতে পারল না যে সেগুলি জাল। আচ্ছা, তো তোমার টিপু এর নাম্বার দাও, আমি এখনই তার সঙ্গে কথা বলছি। এই কথা শুনে গুন্ডারা ঘাবড়ে গেল। সে তো শহরের বাইরে আছে। তাহলে এই আবর্জনার টুকরোগুলি আমাকে দেখিও না। সামিয়া কাগজগুলি ছিনিয়ে নিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারলেন। এখন তোমাদের কাছে দুটি রাস্তা আছে, হয় চুপচাপ এখান থেকে চলে যাও, না হয় আমি এখনই পুলিশ ডেকে প্রতারণার মামলা, মানহানি মামলা এবং একজন পাবলিক সার্ভেন্টের পরিবারকে হুমকি দেওয়ার অপরাধে তোমাদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দেব। পাবলিক সার্ভেন্ট নামটি শোনামাত্র গুন্ডাদের হুঁশ উড়ে গেল। তারা বুঝতে পারেনি যে তারা কার সঙ্গে ঝামেলা করতে এসেছে। 10 সেকেন্ডের মধ্যে তারা সবাই লেজ গুটিয়ে পালিয়ে গেল। পরিস্থিতি সামাল দেওয়া গেল বটে, কিন্তু উৎসবের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সামিয়া বরের বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং তাকে নিশ্চিন্ত করে বললেন যে তার বোন নিরপরাধ। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছাবেন। সেই দিন সামিয়া দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে রশিদ খান তার বোনের সম্মানে হাত তুলে নিজের সর্বনাশ আমন্ত্রণ করেছে। নীলুফা এর বিয়ের পরে বাড়ির নীরবতা সামিয়া এর রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল। পরের দিনই তিনি সবার আগে মদন শাহকে গ্রেপ্তার করলেন। সরকারি সাক্ষী চাওয়ায় চাপ দিলেন। ভয়ের কারণে মদন শাহ চুপ ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে সামিয়া রাশিদ খানের ডান হাত টিপু এর অবৈধ জমি দখলের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছেন, কোটি টাকার বেআইনি নির্মাণ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এবং 20 জন গুন্ডাকে গ্রেপ্তার করেছেন, তখন মদন শাহ ভেঙে পড়লেন। তিনি রশিদ খানের সব গোপন তথ্য ফাঁস করলেন। জানালেন একটি কালো ডায়েরি আছে যেখানে প্রতিটি ঘুষ এবং ব্যবসার পুরো হিসাব লেখা আছে। সেই ডায়েরি তার ফার্ম হাউজে লুকিয়েছিল। সামিয়া মাঝরাতে অপারেশন ন্যায় চালালেন। সাইরেন এবং আলোসারা পুলিশের গাড়িগুলি ফার্ম হাউজে পৌঁছালো। দরজা ভেঙে দেওয়া হলো। গার্ডেরা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হলো। সামিয়া সরাসরি রশিদ খানের ঘরে পৌঁছালেন। ঘুম থেকে চমকে উঠে সে চিৎকার করলো, এসপি সামিয়া, তোমার সাহস হয় কি করে? সামিয়া তল্লাশি পরোয়ানা তার মুখের উপর ছুঁড়ে মারলেন এবং বললেন, আইনকে কাজ করার জন্য অনুমতি প্রয়োজন হয় না। ফার্ম হাউসের তল্লাশিতে কোটি টাকা নগদ এবং সেই কালো ডায়েরি উদ্ধার হলো। সামিয়া ডায়েরিটি তুলে নিয়ে ঠান্ডা স্বরে বললেন, খেলা শেষ। এমপি সাহেব রশিদ খান সেই রাতেই গ্রেপ্তার হলেন। পরের দিন মিডিয়ার ডায়েরি এবং সাক্ষীর প্রমাণ পৌঁছালো। আদালতে মদন শাহ এর সাক্ষ্য এবং ডায়েরির পাতাগুলি পুরো গ্যাংকে শিকড়ের পিছনে পাঠিয়ে দিল। শহরের মানুষ বহু বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরাধের সাম্রাজ্য ভেঙে পড়ল। সন্ধ্যায় নীলুফা সাদে সামিয়াকে বললেন, দিদি, তোমার জন্য না ভয় হয়। সামিয়া হাসলেন, তার হাত ধরলেন
এবং বললেন, আমি একা নই তারু, আমার সঙ্গে আইন, সত্য এবং তোর আশীর্বাদ আছে। এই উর্দি শুধু কাপড় নয়, একটি শপথ, আর আমি আমার শপথ পালন করছি। ডুবন্ত সূর্যের আলোয় তার উর্দি চকচক করছিল। এই উর্দি যখন শুধু উর্দি নয়, বরং ন্যায় এবং সম্মানের জয়ের প্রতীক হয়ে উঠেছিল।